হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব জিকের ক্লাস 2। ঠিক আছে, যেখানে আমরা প্রত্যেকটা ক্লাসে 30টা করে কোশ্চেন ডিসকাস করছি। তো ফার্স্ট প্রত্যেকে সেশনটাকে একবার জয়েন করে যাও আর একবার শেয়ার করে দাও প্রত্যেকে। তোমাদের এই নতুন সিরিজটা আমি স্টার্ট করেছি, যেখানে লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারবে। প্রত্যেকটা ক্লাস তোমাদের খুব ইম্পর্টেন্ট হবে, কারণ আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েই এখানে ডিসকাস করব। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাস নাম্বার 2 ডিসকাস করব। এর আগে যারা 1 নম্বর ক্লাস দেখোনি জিকের, সেটা দেখে নেবে। আর প্রত্যেকটার আলাদা আলাদা প্লেলিস্ট আমি করে দেবো। ম্যাথ, রিজনিং, জিকে সমস্ত কিছু আলাদা আলাদা করে দেওয়া হবে। ঠিক আছে, চলো তো দেখে নাও। সিআরপি একাডেমিতে বর্তমানে এই দুটো ব্যাচ রানিং আছে। যারা যারা জয়েন করতে চাও অবশ্যই করে জয়েন করতে পারো। একটা ডাব্লিউপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ। ঠিক আছে, এখানে তোমরা 80টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। টোটাল 3500-র বেশি কোশ্চেন তোমরা এখানে সলভ করতে পারবে। আর স্বাধীনতা দিবসের জন্য এখানে তোমরা স্পেশাল একটা অফার পেয়ে যাবে, যেটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 249। এটা একদম ওয়ান টাইম, যেখানে তোমরা জিকে, ইংরেজি, গণিত, রিজনিং সমস্ত কিছু তোমরা পাবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তোমরা এখানে পিডিএফ, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু তোমাদের দেওয়া হবে। এটা তোমাদের স্টার্ট হবে 14ই আগস্ট থেকে। আর দেখো 50 ডেজ যে চ্যালেঞ্জ কোর্সটা আছে, এটা কেপি কনস্টেবলকে টার্গেট করে প্রিলিকে। এটাতে যারা জয়েন করতে চাও জয়েন করতে পারবে। এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, দুটো কোর্সের জন্যই সেম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে ব্যাচ রিলেটেড কোনো কিছু ডাউট থাকলে। আর এটার কোর্স ফি রাখা আছে 449 টাকা। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে আজকে। বলেছে জুয়ান জংয়ের মতে নালন্দা বৌদ্ধ বিহারের ড্যাশ নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে যার উত্তর দেওয়া যায় খুব কঠিন ছিল। মানে ব্যাপারটা এরকম ছিল, মানে ধরো কোনো এই যে আমাদের যে নালন্দা ইউনিভার্সিটি আছে, ওখানে মানে একদম প্রাচীন সময়ে, অ্যানিসিয়েন্ট টাইম পিরিয়ডে যখন প্রবেশ করা হতো, নতুন যারা, ধরো তুমি গেলে, তুমি প্রবেশ করলে, এবার তুমি হট করে প্রবেশ করতে পারবে না, তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, কঠিন কোশ্চেন, যাতে তোমার মেন্টালিটি কেমন সেই জিনিসটাকে তারা চেক করতে পারতো। এবার এইটা কারা করতো কোশ্চেন, ধরো কারুর বাড়িতে গেলে কেউ কোশ্চেন করছে, সো সেরকম টাইপের ব্যাপারটা। ঠিক আছে, বলো তো এটা ভালো করে বোঝো যে এটা কি বলেছে। তার আগে বুঝে নাও যে আমরা নালন্দা ইউনিভার্সিটির যে কথা বলছি, সেই নালন্দা ইউনিভার্সিটি কে তৈরি করেছিল আর কোন টাইম পিরিয়ডে এটা তৈরি হয়েছিল, মানে কার সময়কালে বা কোন রাজত্বকালে এটা হয়েছিল। দেখো এটা গুপ্ত পিরিয়ডে হয়েছিল, গুপ্তা টাইম পিরিয়ডে হয়েছিল। ক্লিয়ার? আর কোন গুপ্ত রুলার এটা করেছিল, তার নাম হচ্ছে কুমার গুপ্তা। কুমার গুপ্তা ফার্স্ট। ঠিক আছে, কুমার গুপ্তা ফার্স্ট, কুমার গুপ্তা 1, এটা সে করেছিল। আর টাইম পিরিয়ডটা যদি বলা হয়, সেটা মনে রাখবে, নালন্দা ইউনিভার্সিটি যে টাইম পিরিয়ড, এটা একটা অ্যানিসিয়েন্ট মানে প্রাচীন অ্যানিসিয়েন্ট ইউনিভার্সিটি। এটা হয়ে যাবে 4th সেঞ্চুরি। কি বলছি? 4th সেঞ্চুরিতে, 4th সেঞ্চুরিতে এটা হয়েছিল, একটু মাথায় রাখবে। তাহলে এখানে যে প্রবেশ করার সময় কঠিন কোশ্চেন করতো, সেটা কে করতো? এটা করতো দারোয়ান। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে ওই ইউনিভার্সিটির যে দারোয়ান থাকতো, সে নানান রকম ছলে বলে কোশ্চেন করতো, মানে অন্য যারা প্রবেশ করছে তাদেরকে যাচাই করার জন্য অ্যাকচুয়ালি। বোঝা গেছে? এটা হচ্ছে কথা। আর এই যে ব্যক্তি আছে জুয়ান জং, তিনি কোন দেশের, তার সম্পর্কেও একটু আমরা জেনে নিই। দেখো আমাদের কাজ হচ্ছে পুরো কোশ্চেনটাকে যে সলভ করে বেরিয়ে যাচ্ছে এমসিকিউ টাইপটা নয়, যেখানে দরকার সেখানে আমি ডিটেলসে আলোচনা করব, মানে যেটুক দরকার তোমাদের। ঠিক আছে, তিনি ছিল চায়নার। ঠিক আছে, চীন থেকে তিনি এসছিল, তিনি চীন থেকে এসছিল। আর প্রায় 17 বছর তিনি ছিল আমাদের এখানে। ঠিক আছে, 17 বছর ছিল। আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তৈরি করেছিল তো কুমারগুপ্তা ফার্স্ট, কিন্তু এই ইউনিভার্সিটি ধ্বংস করেছে কে? এই ইউনিভার্সিটি ধ্বংস করেছে কে, আর কার কথা মতো এটা ধ্বংস হয়েছিল? চলো কি বলেছে সেকেন্ড কোশ্চেনটা। বলেছে স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব কে করেন?
অ্যান্সার করো প্রত্যেকে, আমি টাইম দেবো প্রত্যেকটা কোশ্চেনের জন্য, হ্যাঁ। তো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন স্কিল ইন্ডিয়া নিয়ে। দেখো যদি বলা হয় যে স্কিল ইন্ডিয়া এই যে গভর্নিং কাউন্সিল যেটা, এটা কত সালে এস্টাবলিশ করা হয়? মনে রাখবে 2015-তে। এটাও কিন্তু এক্সামের কোশ্চেন, আমি যেগুলো যেগুলো লিখছি সবকটা এক্সামের পার্ট, এক্সট্রা কিছু লিখছি না মানে ভুলভাল যে জানার জন্য জানতে হবে সেসব নয়, যেগুলো এক্সামে এসে সেই টাইপেরই আমি ডিসকাস করছি, ঠিক আছে। স্কিল ইন্ডিয়া স্ট্যাবলিশ মানে যে এটা চালু হয় সেটা 1900 বলছি 2015-তে চালু হয়, ক্লিয়ার, 2015-তে। আর এক্স্যাক্ট ডেট যদি বলে তো সেটা 15ই জুলাই, 15ই জুলাই 2015। 2015তে অ্যাটলিস্ট মনে রাখো, কারণ অপশান এলিমিনেট করতে আমাদের হেল্প করে দেবে পরবর্তী সময় যদি চলে আসে, ঠিক আছে। এবার এইটার যে সভাপতিত্ব করে সেইটা করে হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, ঠিক আছে, মানে প্রধানমন্ত্রী। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কি হবে? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, যে এখানে আমাদের প্রধানমন্ত্রী এটা সভাপতিত্ব করে, মানে প্রেসিডেন্ট এখান থেকে বলতে পারো, ক্লিয়ার। এটুক বোঝা গেছে, সিম্পল ব্যাপার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে, এখান থেকে এইটুক জানলেই হবে। বলেছে জিডিপিতে অর্থনীতির প্রতিটি সেক্টরের অবদানকে কি বলা হয়? আমাদের যে অর্থনীতি আছে তার প্রত্যেকটা সেক্টরে যে অবদান দিচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? এটা পারবে প্রত্যেকে, হ্যাঁ। একটু ভালো ভালো করে ভাবো জিনিসটা। এক তো হচ্ছে নামমাত্র, এটাকে বলা হয় নমিনাল জিডিপি, আর এটা হচ্ছে রিয়েল জিডিপি, এটা হচ্ছে নমিনাল, আর এটা হচ্ছে রিয়েল জিডিপি, ঠিক আছে। আর এটা রিয়েল কম্পোজিশন, এত কিছু লাগবে না, এই দুটো নিয়ে আমরা নর্মালি জাস্ট দেখছি, ক্লিয়ার। এই দুটো নিয়ে নর্মালি আমরা জাস্ট দেখছি, মানে এই দুটো বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। কিন্তু এখানে বলেছে জিডিপির অর্থনীতির প্রত্যেকটা সেক্টরের যে অবদান, মানে তোমার প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, যে যাই সেক্টর বলো না কেন, ঠিক আছে, প্রাইভেট সেক্টর বলো, যা যত কিছু সেক্টর আছে তার যে অবদান হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কাঠামোগত গঠন, ঠিক আছে, যেটাকে বলা হয় স্ট্রাকচারাল কম্পোজিশন। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। কি হবে? অপশান এ হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে নাকি প্রত্যেকে? সিম্পল অ্যান্সারটাকে বুঝতে পেরেছো নাকি বলো? ইজি ব্যাপার। অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে, দেখো অর্থনীতির যে বিভিন্ন সেক্টর আছে সেখানে জুড়ে যে অর্থনীতির যে কার্যকলাপ হচ্ছে তার যে বন্টন হচ্ছে সেই জিনিসটাকেই বোঝাচ্ছে। মানে কি বোঝাচ্ছে? যে প্রত্যেকটা সেক্টরে যে অর্থনীতির যে বন্টন হচ্ছে, ডিস্ট্রিবিউট বলতে পারো, সেই জিনিসটাকে বোঝায়, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এখানে অর্থনীতির যে আউটপুট তৈরি করতে আমাদের মেনলি সাহায্য করে থাকে এখান থেকে। আর একটা জিনিস মনে রাখবে, জিডিপির যে কাঠামোগত সংমিশ্রণ সেটা সাধারণত কিসের উপর ডিপেন্ড করে থাকে? সেটা কৃষি, শিল্প আর হচ্ছে পরিষেবার উপর। পরিষেবা মানে সার্ভিস, ঠিক আছে। কৃষি হচ্ছে এগ্রিকালচার, আর হচ্ছে তোমার শিল্প, আর হচ্ছে তোমার পরিষেবা মানে সার্ভিস। ধরো কোনো কিছু সার্ভিস সেক্টরেই সব থেকে আমাদের ইন্ডিয়াতে বেশি কানেক্টেড থাকে, তার কারণ ধরো এক তো এগ্রিকালচার আছে, আর একটা তোমাদের শিল্পর কেস। এই দুটোকে বাদ রেখে তোমার যে সার্ভিস সেক্টর বলতে বোঝাচ্ছে, ধরো তুমি কোনো কিছু কাজ করছো, ধরো এই এক্সাম্পল নাও, ধরো আমি তোমাদের পড়াচ্ছি, তো অ্যাজ এ সার্ভিস প্রোভাইড করছি, তো সেই টাইপের ব্যাপারটাকে, এই জিনিসটাকে বোঝাচ্ছে। তো এজ এ মানে ওদের যে এগ্রিকালচার আর শিল্প যেগুলো বাদ দিয়ে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল যেগুলো কাজকর্ম ওগুলো বাদ রেখে যেটা থাকে সেটা সার্ভিস সেক্টরেই ডিপেন্ডেড হয়। ধরো তুমি কোনো সাইবার ক্যাফে গেলে, সাইবার ক্যাফের কাজ করালে, তারপর তুমি ওটাকে পে করলে, কাজটা হয়ে গেল, তো তো কী করলো? মানে একটা সার্ভিস তোমাকে প্রোভাইড করে দিল, তার বদলে সে পেমেন্ট পেলো, ঠিক আছে, সেইটাকে বোঝাচ্ছে। আর সেইটা ডিস্ট্রিবিউট এখানে বোঝাচ্ছে যে গঠন, কাঠামোগত গঠনকেই অ্যাকচুয়ালি প্রতিটি সেক্টরের অবদান বলা হয়। মনে রাখবে কাঠামোগত, স্ট্রাকচুয়াল। নেক্সট বলেছে যাযাবর পশুপালন যারা করছে, ঠিক আছে, পশুপালনে পশুপালকরা তাদের পশুদের সাথে ড্যাশ এবং ড্যাশের জন্য নির্ধারিত এক জায়গা থেকে অন্য জায়গায় যেয়ে থাকে। অ্যান্সার করো, মানে খুব কনফিউজিং কোশ্চেন। একটু ওয়েট করো, আমি একটু দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, যে যেহেতু রেকর্ড তোমাদের করা হয় তো রেকর্ডটা অন করেছি কিনা। ঠিক আছে, অন করেছি, পারফেক্ট আছে। ওকে, দেখো মানে ধরো যাযাবর যে আছে যারা, ঠিক আছে, যাযাবর যারা, তারা এক স্থান থেকে অন্য স্থানে কেন যায় সেটাকে বোঝাচ্ছে আগে।
ঠিক আছে, যাযাবরকে ইংলিশে কি বলা হয়? নমাডিক। কি বলা হয়? নমাডিক। তো মনে রাখবে এই টাইপের কোশ্চেন আসতেও পারে তোমাদের। সিম্পল এই যে যেটা আমরা মার্ক করছি এটা সবকটা এক্সামের আসা কোশ্চেন। তো দেখো মানে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, কেন যায়? যাচ্ছে টাকা আর জল, তখন টাকা রিলেটেড কিছু আছে? তারা আশ্রয়ের জন্য কখনো যেত? যেত না। তারা মেনলি যেত পশু খাদ্য আর জলকে ডিপেন্ড করে। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। কারণ দেখবে যাযাবররা দেখবে মেনলি কোনো একটা নদী যদি বয়ে যায় তার পাশ ধরেই দেখবে সবসময় চলতে থাকে। ধরো এখানে একটু থাকলো, আবার কিছুটা থাকলো, এখানে ধরো পশুপালন করতে প্রবলেম হচ্ছে তো আর একটু আগিয়ে গেল, কারণ এখানে ধরো ধরো যা ঘাস টাস ছিল সব খেয়ে নিয়েছে তাদের যা ছিল, বা তাদেরও যা খাবার দাবার ছিল ফুড গ্যাদার করে এক জায়গায় সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তো তারা কি করবে? আগাবে বা পিছিয়ে চলে আসবে অন্য জায়গায়, মানে ওই স্থানে আর থাকবে না, এটাকে বোঝাচ্ছে। চলো নেক্সট নাম্বার 5 কোশ্চেন কি বলেছে? বলেছে ভারতীয় সংবিধানে কোন ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার কথা বলা হয়েছে? ঠিক আছে, বলো। দেখো এইটাকে ইংলিশে অনেকে পড়ে থাকো, ইংলিশে পড়লে সব থেকে বেস্ট বুঝতে পারবে, যেটাকে বলা হয় প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। কি বলা হয়? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, পুরোটা লিখলাম না। এই যে জিনিসটা প্রোটেকশন অফ লাইফ মানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা, এটা কোথায় বলা আছে? এটা আর্টিকেল 21 আছে। কত? আর্টিকেল 21 আছে। তাহলে এই যে আর্টিকেল 21, এইটা হচ্ছে সেই আর্টিকেলটাই যেটা তোমার এমার্জেন্সি, সেটা যে কোনো এমার্জেন্সি হতে পারে, ন্যাশনাল এমার্জেন্সি হোক, তোমার প্রেসিডেন্ট রুল হোক, বা তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হোক, যে কোনো সংকটের সময় এইটা তোমাদের আর মানে এটা স্থগিত করা হয় না। আমরা আগের ক্লাসে পড়েছিলাম সেটা কি কি দুটো আর্টিকেল এমন আছে, মানে 20 আর 21, যেটা স্থগিত করা হয় না, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। তার মানে এই যে 21 আর্টিকেলটা, এটা কিসের মধ্যে পড়ে? ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। ফান্ডামেন্টাল রাইটস কোন কান্ট্রি থেকে নেওয়া? ইউএসএ থেকে নেওয়া। ফান্ডামেন্টাল রাইট ইউএসএ থেকে নেওয়া, ক্লিয়ার? আর ফান্ডামেন্টাল রাইট কততম আর্টিকেলে আছে? 12 থেকে 35-এর মধ্যে, বোঝা গেল? তাহলে এই যে 12 থেকে 35-এর মধ্যে আছে, তার মধ্যেই একটা আর্টিকেল হচ্ছে 21, সেই জিনিসটা এখানে। আর এখানে দেখো আর্টিকেল 19টা খুব ইম্পর্টেন্ট, এটাকে ফ্রিডম অফ স্পিচ বলা হয়। ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা বলতে পারো আর কি। মানে এই যে তুমি নর্মাল একটা কথা বলছো, অ্যাকচুয়ালি ধরো আমরা সঠিকভাবে বলতে পারি, মানে কোনো একটা ধরো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছি, ধরো এটা ভুল আছে আমি বলছি, যে ধরো নিজের কথা বলার একটা যে স্বাধীনতা, ধরো তুমি বললে যে কোনো একটা স্কিম নিয়ে, যে না ধরো যা কিছু বলতে পারো, ধরো এই যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তুমি বলতে পারো, যে আমরা পোস্ট করি না এফবি ফেসবুক হোক যাই হোক, বলো যে না 500 টাকায় যে দেওয়া হচ্ছে এটা ভুল, বা 1000 টাকা দেওয়া হচ্ছে এটা ভুল। তো তোমার যে যে স্বাধীনতা আসে এটা কিসের জন্য আছে? আর্টিকেল 19-এর জন্য, বোঝা গেল? চলে আসো নেক্সট কোশ্চেনে। সিম্পল, বলেছে নিচের কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়? ফৌজদারি মানে কি বোঝাচ্ছে বলো তো? ফৌজদারি বলতে অনেকটা, মানে ইংলিশটা বললে ভালো বুঝতে পারবে, এটা হচ্ছে ক্রিমিনাল, ক্রিমিনাল ল কেস। এবার ভালো বুঝতে পারবে বাংলার থেকে, ক্রিমিনাল ল কেস সেটা কি? দেখো এটা তো ক্রিমিনালের কেস, তারপর যৌতুকের জন্য এটাও, চুরি, এই তিনটেই তোমার ক্রিমিনাল ল কেসের জন্য, কিন্তু বিবাহ বিচ্ছেদ এটা নয়। তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। ডাইভোর্সের যেই কেসটা, এটা কখনোই তোমার ফৌজদারি আইনের মামলা নয়। চলে আসুন নেক্সট। বলেছে তামিলনাড়ু উপকূলে এবং ড্যাশ সময়ে বৃষ্টিপাত হয়। দেখো আমাদের ইন্ডিয়া যে পুরো পার্টটা, ধরো এটা ইন্ডিয়ার পার্টটা, এটা ধরো আমি বোঝাচ্ছি সিম্পল হবে, এইভাবে বুঝে নাও। এটা ধরো এটা ইন্ডিয়ার এই নিচের অংশটুক, ধরো এখান থেকে তামিলনাড়ু, নর্মালি এখান থেকে ধরো তামিলনাড়ু আসে। তো আমি কি বললাম, যখন আমাদের মনসুনটা আসে মেনলি, ঠিক আছে, তো দুটো, একটা এখান থেকে আমরা ব্রাঞ্চ পাই, সেটা হচ্ছে কি আরেবিয়ান ব্রাঞ্চ, আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে সাউথ ইস্ট মনসুনের যেটা মৌসুমি বায়ু, একটা এখান থেকে মৌসুমি বায়ু ঢোকে আর একটা এখান থেকে, ক্লিয়ার? কিন্তু যখন ঢুকছে, যখন আমাদের বৃষ্টিপাতের সময়টা হয় মেনলি, ক্লিয়ার, সেই টাইমটায় দেখবে এই বরাবর সব ঢুকে যায়, কিন্তু আর এইটা এই বরাবর চলে গিয়ে আমাদের এই সব দিকে হিট করে, মানে এই নর্থ ইস্টের দিকটায় হিট করে। তাহলে এই 5 বরাবর চলে যায়, কিন্তু এই তামিলনাড়ুর এখানটায় বৃষ্টিপাত হয় না, মানে যখন একদম আমাদের বর্ষাকালটা, মনসুন এই টাইম যেটা চলছে বলতে পারো, তার কিছু আগে, ঠিক আছে? তাহলে নর্মালি এখান থেকে তো চলে গেল, তাহলে এখান থেকে হলো না, কিন্তু যখন আবার এই বায়ুটা, যখন আমাদের এই মৌসুমি বায়ুটা ব্যাক করে,
তখন এখান থেকে একটু বৃষ্টিপাত হয়, সেটা বৃষ্টিপাত হয় তামিলনাড়ু উপকূলে শীতকালে। এই কারণে তোমাদের কোশ্চেন হয়ে থাকে যে কোন অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত দেখা যায়। এক তো এখানে তামিলনাড়ু দেখা যায়, আর একটা এখানে তোমাদের পাঞ্জাবের দিকে দেখা যায়। পাঞ্জাবের দিকে যেটা ওই মেডিটেরিয়ান সি থেকে যেই বায়ুটা আসে, যেটাকে দক্ষিণ পশ্চিম ওই ঝঞ্ঝা নামে পরিচিত হয়। হ্যাঁ, ঠিক আছে। তো এটা বাদ দাও, ওটা নিয়ে এখন কথা বলছি না, এখন কথা হচ্ছে এইটা নিয়ে। তাহলে এখান থেকে যখন ব্যাক করবে তখন এখানে জাস্ট হিট করে এখানে তখন বৃষ্টিপাতটা একটু হয়। ক্লিয়ার? এখানে একটু বৃষ্টিপাত হয়ে যায় তখন। তাই সেটা কখন হয়? সেটা হয়ে যায় শীতকালে। তাহলে শীতকাল এখানে কোন টাইম পিরিয়ডটা তোমরা নিশ্চয়ই অবশ্যই জানো, যে কোন টাইম পিরিয়ডটা এখানে শীতকাল, বলো কোন টাইম পিরিয়ডটা এখানে? তো অক্টোবর নভেম্বরের দিকে এটা মেনলি হয়ে থাকে। তো অপশান বি হয়ে যাবে। চলে আসুন নেক্সট কোশ্চেনে, আর কিছু বললাম না এখান থেকে। ওকে, সলভ করো। অক্টোবর নভেম্বর আমাদের যেহেতু এটা শীতকাল হিসাবে হচ্ছে, হ্যাঁ ঠিক করে মার্ক করে নিও, আমি দাঁড়াও মার্ক করে দিই, এটা অক্টোবর নভেম্বর। চলে আসো নেক্সট। বলেছে মানব দেহে খাদ্য এবং অবিচ্ছিন্ন নালীর মধ্যে দিয়ে যায়, যা ড্যাশ থেকে শুরু করে এবং মলদ্বারে শেষ হয়। বলো বলো। ধরো এটা হিউম্যান, এখানে ধরো তুমি কোনো খাবার রাখলে, এবার এই খাবারটা এইভাবে নামছে নামছে, এখানে ধরো আমাদের স্টমাক থাকে এইভাবে, ঠিক আছে। তারপর এখান থেকে ওই আমাদের বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত সমস্ত কিছু থাকে, তারপর এটা এদিকে চলে আসে পুরোটা মলদ্বারের এখানে। ক্লিয়ার? এটা দেখা যাচ্ছে না, অন্য কালার দিয়ে দিই, ধরো মলদ্বারের এখানে পুরোটা চলে আসে এইভাবে। ক্লিয়ার? তাহলে এখানে থাকে নর্মালি, এটা তো স্টমাক, ঠিক আছে। এখানে ভিতরের দিকে এরকম থাকে, সেটাকে বলা হয় নর্মালি আমরা স্মল ইন্টেস্টাইন বলা হয়, ক্ষুদ্রান্ত। আর এই বড় যেটা থাকে সেটাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে। তো এখান থেকে বোঝো, তো এখানে ফার্স্টে যদি খাবার রাখা হয়, খাবারটা না যখন আমরা রাখি তখন আমরা, যদি তোমাকে কোশ্চেন করা হয় যে কোন খাবার মুখের থেকেই জাস্ট আমাদের যে ডাইজেশনটা স্টার্ট হয়ে যায়, পাচনটা স্টার্ট হয়ে যায়, সেটা হচ্ছে তোমাদের কার্বোহাইড্রেট। কারণ এখানে তোমার যখন কার্বোহাইড্রেট, যখন দেখো রুটি যখন খাওয়া শুরু করবে দেখবে মিষ্টি মিষ্টি ভাব লাগে। তো সেটা কিসের জন্য হয়? এখানে দেখবে আমাদের কিছু এনজাইম নির্গত হয়, সেটার মাধ্যমে হয়। কি এনজাইম নির্গত হয় সেটা প্রত্যেকে বলো কমেন্ট সেকশনে জানাবে। তো এখানে দেখো কোথা থেকে স্টার্ট হয়, তো সেটা হয়ে যাবে আমাদের মুখ্য গহ্বর থেকে, কারণ এখান থেকে স্টার্ট করে একদম শেষ অবধি যায়। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে, যেটাকে বাক্কাল ক্যাভিটি বলা হয় এখানে বলতে পারো। অপশন সেকেন্ড আমাদের রাইট আনসার। ক্লিয়ার? আর একটা জিনিস মনে রাখবে, যদি বলা হয় যে কমপ্লিট ডাইজেশন, যদি বলা হয় কমপ্লিট ডাইজেশন, দাঁড়াও এক সেকেন্ড, তো মুছে গেল। কমপ্লিট, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্ক্রিনশট নিয়ে নিও। কমপ্লিট ডাইজেশন মানে, কমপ্লিট ডাইজেশন বোঝাচ্ছে মানে সমস্ত খাবারে, যেমন ফ্যাট বলো, প্রোটিন বলো, কার্বোহাইড্রেট বলো, এই তিন প্রকারই তো মেনলি খাবার থাকে, তাই না? মানে সিম্পলিস্ট ফর্ম বলতে পারো। আমরা যাই খাই সেটা ফ্যাট হতে পারে, বা প্রোটিন হতে পারে, বা কার্বোহাইড্রেট হতে পারে। তাহলে এই তিনটের কমপ্লিট ডাইজেশন কোথায় হয়ে যায়? এই তিনটের কমপ্লিট ডাইজেশন যেখানে হয়ে যায় সেটা হয়ে যায় স্মল ইন্টেস্টাইনে। কি স্মল ইন্টেস্টাইনে মানে ক্ষুদ্রান্তে হয়ে যায়, এটা মাথায় রাখবে, এটা কোশ্চেন আসে এক্সামে। চলে আসো নেক্সট কোশ্চেনে, নয়েরটা নাম্বার 9 কোশ্চেনটা কি বলেছে? বলেছে ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা বিলুপ্তি কোথায় আছে, মানে কোন আর্টিকেলে আছে? বলো কোন আর্টিকেলে আছে, বলো প্রত্যেকে, জাস্ট আমি টাইম দিচ্ছি। ওকে, এটাকে বলা হয় দ্য অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা। ধরো ওই যে যেরকম থাকে না, ধরো এ নিচু জাতির, একে ছুলে আমার প্রবলেম হবে, বা আমি ছোবো না, ও ধরো যে দোকান থেকে জিনিসটা কিনছে সেই দোকানে আমি যাবো না, এরকম এখনো বহু আছে বাইরের স্টেটগুলোতে। ঠিক আছে, আমাদের এখানে দেখা যায় না, বাট আদার্স স্টেটে এটা খুব মানে চলে এখনো, মানে এই প্রচলন এখনো চলছে। তার জন্য এটা আর্টিকেলে এটা অ্যাবলিশন করার জন্য, মানে বিলুপ্ত করার জন্য কথা বলা হয়েছে। বোঝা গেছে? তাহলে এটা কোন আর্টিকেলে? আর্টিকেল 17, মনে রাখবে আর্টিকেল 17-এ এটা বলা আছে যে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা বিলুপ্তির কথাটি বলা আছে এখানে। আর আর্টিকেল 32 কি এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারো, আর্টিকেল 32 যেটাকে কনস্টিটিউশন রেমিডিস বলা হয়। কনস্টিটিউশন এটাকেই আবার বি আর আম্বেদকরের হার্ট বলা হয়, সোল অফ আর্ট, সেটা আর কি সামথিং এরকম কিছু একটা আছে। আর এটা আর্টিকেল 19 বললাম, ফ্রিডম অফ স্পিচ আছে। আর আর্টিকেল 14 এটা বলেছে ইকুয়ালিটি বিফোর ল।
ইকুয়ালিটি বিফোর ল, এটা সবকটাই মোটামুটি বলে দিলাম। চলে আসো নেক্সট। অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে শিখার রং কেমন হবে? দেখো অক্সিজেন আছে, এবার এটা ম্যাগনেসিয়াম যদি জ্বালানো হয় তাহলে এটা কি তৈরি হবে, কি তৈরি হবে সেটা আগে বোঝো। ক্লিয়ার? তো সিম্পল, এটা মনে রাখবে, এটা মুখস্থই করে রাখো। নর্মালি এটা সাদা কালার হয়ে থাকে। কি হয়ে থাকে? সাদা কালারের হয়ে থাকে। ক্লিয়ার? সাদা কালারের হয়ে থাকে অক্সিজেনে। এটা অ্যাকচুয়ালি এটা কি হয়, যখন ম্যাগনেসিয়াম অক্সিজেন উপস্থিতিতে জলে একটা উজ্জ্বল সাদা শিখা তৈরি হয়, ঠিক আছে? আর এই যে শিখাটা তৈরি হচ্ছে, সেই সাদা আলোটা উচ্চ তাপমাত্রা আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের নির্গমনের ফলে এটা হয়ে থাকে, ঠিক আছে? কি কারণে হয় মেনলি এটা মনে রাখবে, এটা হচ্ছে হাই টেম্পারেচারের জন্য হয়। হাই টেম্পারেচার আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক যে বিকিরণগুলো হচ্ছে সেটার কারণে, মানে নির্গত হচ্ছে সেটার কারণে এটা হয়ে থাকে। ক্লিয়ার? চলে আসো নেক্সট। বলেছে নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে তার সামরিক কৃতিত্বের কারণে ভারতীয় নেপোলিয়ন বলা হয়? খুব ইম্পর্টেন্ট, ভারতীয় নেপোলিয়ন প্রত্যেকে জানি আমরা। কাকে বলি? সমুদ্রগুপ্তকে। কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, সমুদ্রগুপ্তকে। ক্লিয়ার? এখানে আরও ব্যক্তিত্বের নাম আছে এখানে, যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত আছে, খুব ইম্পর্টেন্ট। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকেই বলা হয় বিক্রমাদিত্য, ঠিক আছে? এটাকেই বলা হয় বিক্রমাদিত্য। বিক্রম একটু লিখে দিচ্ছি, বিক্রমাদিত্য নামে পরিচিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে? বিক্রমাদিত্য নামে পরিচিত তিনি। আরও অনেক কিছু কাজ করেছে, সেটা আমরা পরবর্তী কোশ্চেনগুলো যখন আসবে সমস্ত কিছু রাখা থাকবে, সমস্ত কিছু আমরা এখানে দেখব। এখন সমস্ত কিছু বলছি না এখানে, কারণ এটা পুরোটা অনেকটা হিউজ পার্ট, ঠিক আছে? যেহেতু হিস্ট্রি পার্ট, এটা পুরোটা আমরা এখন ডিসকাস করছি না। চলে আসো নেক্সট কোশ্চেনে কি বলেছে। বলেছে ই কৃষ্ণ আইয়ার কোন নৃত্যের সাথে যুক্ত? ফার্স্টে দেখো এখানে কি কি আছে। কত্থক, কত্থক কোন স্টেটের? কত্থক আমাদের হচ্ছে ইউপি, মানে নর্থের দিকে, নর্থের রিজনে কত্থক। ওড়িশি ওড়িশা। কুচিপুড়ি, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু, ঠিক আছে? এটা অন্ধ্রপ্রদেশে। এবার এই যে ই কৃষ্ণন আইয়ার, দেখো নামটাই বুঝতে পারছো আইয়ার, তাহলে এটা কোন দিকে হবে? অ্যাটলিস্ট সাউথ ইন্ডিয়া হবে, সাউথ ইন্ডিয়া হবে। তাহলে এই অপশান দুটো তো এমনি এলিমিনেট হয়ে গেল দুটো। কত্থক আমি বললাম নর্থের দিকে, ওড়িশি তো আমাদের আশেপাশেই, তাহলে এটা কখনোই হবে না। কুচিপুড়ি নাই ভারতনাট্যম, এই দুটো নিয়ে আমাদের কনফিউজ ক্রিয়েট হচ্ছে। তো আইয়ার দেখতে পাচ্ছ, এটা মনে রাখো, এটা ভারতনাট্যমের জন্য। ক্লিয়ার? এটা ভারতনাট্যমের জন্য, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট। ভারতের জনসংখ্যার সুমারি, মানে যেটা সেন্সাস, ড্যাশ বছরে একবার হয়, মানে প্রতি ড্যাশ একবার হয়, মানে কত বছরে একবার হবে? সেটা আমরা প্রত্যেকে জানি যে সেন্সাস যখন হয় তখন আমরা বলেছিলাম যে প্রত্যেক 10 বছর অন্তর এটাকে কাউন্ট করা হবে, এভরি 10 ইয়ার্স এটা কাউন্ট করা হবে। সেন্সাসের সম্পর্কে আগের দিন আমি কিছু ডিটেলস বলেছিলাম। সর্বশেষ সেন্সাস কত সালে হয়েছিল? 2011-তে হয়েছিল। 2011-তে সেন্সাস লাস্ট হয়েছিল। আর সেই হিসাবে যদি লিটারেসির দিক থেকে, মানে শিক্ষার দিক থেকে বলা হয়, কোন স্টেট টপে আছে? কেরালা। আর যদি বলা হয় কোন স্টেট একদম নিম্ন আছে, সেটা বিহার। সেটা কি আছে? বিহার আছে। ক্লিয়ার? এটুক জাস্ট মনে রাখো। চলো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এটার আরেকটু বলে দিই। যদি বলা হয় সেন্সাসের, যে ধরো এটা মেল আছে, আমি লিখলাম মেল, আর ধরো এটা ফিমেল মানে মহিলা, তাহলে মেলের সাক্ষরতার হার যদি বলা হয় অল ওভার ইন্ডিয়াতে, সেটা 8, মুখস্থ করে রাখবে, 82.10, 82.10%। আর যদি মহিলার কথা বলা হয় সেটা হয়ে যাবে 65.46%, 65.46%। এই দুটো ডেটা আমাদের মুখস্থ রাখতে হবে। একটা 82 অ্যাপ্রক্সেও রাখতে পারো, অসুবিধা নেই, 82.10, আর একটা 65.46। চলে আসো নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 13। টোটাল 30টা কোশ্চেন পাবে, তার মধ্যে কতগুলো ঠিক হচ্ছে কাউন্ট করবে অবশ্যই করে। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই করে বলবে। বলেছে নিচের কোন দেশটি লুসোফোনিয়া গেমসের সঙ্গে অংশ নয়? অ্যান্সার করো। খুব মানে অড টাইপের কোশ্চেন। এই যে গেমটা, এই গেমটা মেনলি
পর্তুগিজদের মধ্যে আয়োজন করা হয় মেনলি, পর্তুগিজের। তাহলে এখান থেকে দেখো পর্তুগালে এটা হয়, তাহলে জার্মানিতে এটা মেনলি হয়ে থাকে না। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার, অংশ নয়। ভারতও হবে আর ম্যাকাও হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। পর্তুগিজ ভাষী যে সমস্ত দেশ, একটা জিনিস মনে রাখো, কি বললাম, পর্তুগিজ ভাষী আছে, ল্যাঙ্গুয়েজের ডিপেন্ড করছে। পর্তুগিজ ভাষী যে সমস্ত দেশ আছে সেখানে এই গেমটা খেলা হয়ে থাকে, এই গেমটা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখো ভারত আর ম্যাকাও, ভারতে দেখবে এখনো তোমার গোয়া সাইডটা, তারপর ওই পডুচেরি, গোয়া মেনলি গোয়া সাইডটাই, ওখানে দেখবে পর্তুগিজের এখনো অনেক কিছু নিদর্শন আছে। কারণ দেখবে যখন ভাস্কো ডা গামা এসেছিল ফার্স্ট, তো ওই সাইডটাকেই মানে এসে উঠেছিল, তো পর্তুগিজের যত নিবাসগুলো ছিল সব ওই সাইডে, তো সেখানে এখনো ভাষাগুলো আছে, তার জন্য আমাদের এটার সঙ্গে কানেক্টেড আছে। এটা অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশন অফ পর্তুগিজ স্পিকিং অলিম্পিক কমিটির আন্ডারে এই গেমগুলো পরিচালিত হয়ে থাকে। অত দরকার নেই অত ডেপথে, কি বললাম তাও লিখতে পারো যে অ্যাসোসিয়েশন অফ পর্তুগিজ স্পিকিং অলিম্পিক্স কমিটির দ্বারা এটা পরিচালিত হয়ে থাকে। মানে বহু ক্রিয়া ইভেন্ট থাকে, মানে যেমন অলিম্পিক্স টাইপ হয় না, তো সেইগুলোই মানে অনেক ইভেন্ট হয়ে থাকে। নেক্সট, রেডিও সম্প্রচার ভারতে 1923 সালে ড্যাশ দ্বারা শুরু হয়েছিল। একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব এক্সামে আসে, খুব রিপিট করে, তো চলো অ্যান্সার করো। এটা হয়ে যাবে রেডিও ক্লাব অফ বম্বে, রেডিও ক্লাব অফ বম্বে। এটাও হবে না, এটাও হবে না, এটা হবে না। দেখো লাওয়েন্স রোটারি না, কিচ্ছু নয়, রেডিও ক্লাব অফ বম্বের মাধ্যমে ফার্স্ট এটা সম্প্রচারিত হয়েছিল। বোঝা গেছে? কত সালটাও মনে রাখবে, 1923 সালে এটা হয়েছিল কিন্তু ফার্স্ট। ক্লিয়ার? 1923 সালে হয়েছিল। চলে আসুন নেক্সট। ভারতের সংবিধানের কোন ধারায় নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে? তো দেখো মেনলি ইলেকশন কমিশনের কথা বলছে এখানে, আর কিছু নয়। পাতি ভাষায় যদি বোঝো, যেটা আমরা সবসময় সচরাচর ইউজ করে থাকি, অ্যাকচুয়ালি সেটা কনস্টিটিউশন যেটা ডিল করছে ইলেকশনের কথা বলছে আর কি। ইলেকশনে সেটা কি, আর্টিকেল 324-এ এটা বলা আছে, আর্টিকেল 324-এ, এটুকু মাথায় রাখবে, আর্টিকেল 324-এ। ক্লিয়ার হয়েছে? সিম্পল, তো মনে রাখবে, এটা জাস্ট তোমাদের প্র্যাকটিস হিসাবেই হয়ে যাবে। আর্টিকেল 324-এ এটা বলা হয়েছে ইলেকশনের কথাটা। 325-এর যে আর্টিকেল এখানে আছে, একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, ঠিক আছে। আচ্ছা ওটা লাগবে না, এখান থেকে দেখি 333 আছে, আর কত আছে 356। 356টা একটা ইম্পর্টেন্ট আছে। এটা বলো তো কোন এমার্জেন্সির সঙ্গে কানেক্টেড? এটা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট সেকশনে এটা জানাবে। চলে আসো নেক্সট। বলছে জাতীয় আয়, যে ন্যাশনাল ইনকাম গণনা করার সময় ড্যাশকে একটি ফ্যাক্টর হিসেবে গণ্য করা হয়। ধরো ন্যাশনাল ইনকাম আমাদের কাউন্ট করা হচ্ছে, যে প্রত্যেকটা মানুষ এই পার ক্যাপিটা ইনকাম হিসাবে যদি বলা হয় যে আমাদের ন্যাশনাল ইনকাম কত দাঁড়াচ্ছে, তাহলে সেটা কিসের উপর ডিপেন্ড করে বা কোন একটা ফ্যাক্টর আছে স্পেশাল, সেটার উপর দেখা হয় এখানে, বলো। অপশান সি হয়ে যাবে রাইট আনসার, রপ্তানি। রপ্তানি একটা ফ্যাক্টর এখানে কাজ করে, রপ্তানির উপরে। রপ্তানি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, মানে জাতীয় আয় যে গণনা করার সময় রপ্তানি একটা মূল্যটাকে সেটা অন্তর্ভুক্ত করা হয়, কারণ এটি অন্যান্য যে দেশের অভ্যন্তরীণভাবে উৎপাদিত যে পণ্য, ঠিক আছে, এবং যে পরিষেবা যেটা, ঠিক আছে, সেটা বিক্রি থেকে উৎপন্ন আয়ের প্রতিনিধিত্ব করে থাকে মেনলি। মানে রপ্তানি যে তুমি করছো সেখান থেকে কতটা তুমি কালেক্ট করতে পারছো, ঠিক আছে, রেভিনিউটাকে বা টাকাটাকে বলতে পারো বাংলা ভাষায় একদম। তাহলে সেই যে জায়গাটাকে এখানে বোঝাচ্ছে সিম্পলভাবে। ওকে, আর ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়ের ডেফিনেশন যদি বলা হয়, এটা কি বা এর ডেফিনেশনটা কি বোঝায়? মানে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে তোমার কাছে, আর একটা নির্দিষ্ট সীমানা থাকবে। ধরো আমাদের এটা, এই সার্কেলটাকে আমি পুরো আমাদের কান্ট্রি মনে করছি ইন্ডিয়া। এবার এই যে সীমানার মধ্যে যে উৎপাদিত তুমি করছো পণ্য, তুমি ধরো কোনো কিছু একটা পণ্য উৎপাদন করছো বা কোনো কিছু সার্ভিস কেউ প্রোভাইড করছে, এবার তার যে এগ্রিগেট, মানে তার যে এগ্রিগেট ভ্যালুটা, মানে সমস্ত যে মূল্যটা বোঝাচ্ছে, সেটাই এক বছরে যেটা বোঝাচ্ছে সেটাকেই সাধারণত এক বছরও হয়ে থাকে, সেইটাকেই বলা হয় ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, আর একবার যদি ভালো করে বোঝাই, ধরো এই যে একটা আমাদের দেশ পার্টিকুলার, এই ইন্ডিয়া, তাহলে এখান থেকে ধরো কেউ একটা উৎপাদন করলো, ধরো কেউ একটা উৎপাদন করলো, ধরো একটা আখ, সেটা থেকে চিনি বানাবে। এবার সেখান থেকে ধরো
আর একটা ব্যক্তি ধরো কোনো সার্ভিস প্রোভাইড করে কিছু একটা ধরো অ্যানিমেশন তৈরি করলো, অ্যানিমেশনের কাজ টাজ করে ধরো কার্টুনস টাইপস সেটা একটা প্রোভাইড করলো, সেই টোটাল যদি বলা হয়, মানে এরকম তো বহু মানুষ বহু কাজ করে বেড়াচ্ছে, তাহলে টোটাল যেটা হচ্ছে এক বছরের মধ্যে যে কতটা আমাদের অ্যাগ্রিগেট আমাদের মূল্য বোঝাচ্ছে, সেই জিনিসটাকে এখানে ন্যাশনাল ইনকামে বলা হচ্ছে, সিম্পলভাবে বোঝো, মানে যদি পাতি ভাষায় বলা হয়। নিম্নলিখিত কোন উৎসবটি আসামের কামাখ্যা দেবীর ঋতুস্রাব হিসাবে চিহ্নিত হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব এক্সামে আসে। ঠিক আছে, এটাকে বলা হয় আম্বুবাচী মেলা। আম্বুবাচী মেলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব রিপিট করে এক্সামে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আম্বুবাচী মেলা। তো কামাখ্যা টেম্পল কোথায় অবস্থিত, এটাও কোশ্চেনে আসে, কোশ্চেনে। ঠিক আছে, আসামে কামাখ্যা টেম্পল কোথায় অবস্থিত? আসামের কোথায়? আসামের গুয়াহাটিতে, আসামের গুয়াহাটিতে এটা অবস্থিত। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে হয় যে এটা কোন নদীর তীরে অবস্থিত। আর এখান থেকে একটু বলে দিই যে চাপচারকুট ফেস্টিভ্যাল এটা কোথায় হয়, এটাও এক্সামে আছে খুব, এটা তো মিজোরামে হয়, মিজোরামে, এটুক মনে রাখো, মিজোরামে হয়ে থাকে চাপচারকুট ফেস্টিভ্যাল, এইটুক হয়ে থাকে। আর এইটা আর একটা ফ্যাক্ট, এটা বাংলাদেশেরও কিছু অংশতে পাওয়া যায়, অতটা আসবে না, জাস্ট নর্মালি মনে রাখো যে চাপচারকুট ফেস্টিভ্যালটা আমাদের মিজোরামে হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। ড্যাশ শিল্প ট্রানজিস্টরের সেট থেকে টেলিভিশন পর্যন্ত বিস্তৃত পণ্যকে কভার করে? এটা ইলেকট্রনিক্স, এটা সহজ কোশ্চেন ছিল, এটা কিছু দরকার নেই আর। বলেছে নিচের চারটির মধ্যে কোনটি সিলেন্ট্রেটা পর্বের উদাহরণ, তাই একটি দল গঠন করে, কোনটি সেই দলে অন্তর্ভুক্ত নয় বলেছে। তো এটা দেখো মানে একটু স্ট্যাটিক ফ্যাক্ট টাইপের, তোমাদের বায়োলজি কোশ্চেন আমি তোমাদের করাবো, ঠিক আছে, একটু ডিটেলসে করাবো ওখানে, ঠিক আছে। তো এটা মনে রাখো, এটাকে বলা হয় লিভার ফ্লুক, লিভার ফ্লুক। তো মুখস্থ করে রাখো, ডিরেক্ট যদি চলে আসে তিনটে সিলেন্ট্রেটা পর্বের উদাহরণ একটি নয়, তো সেটা বলতে হবে। তার মানে দেখো সি পেন, মস্তিষ্ক প্রবাল আর সি অ্যানিমন, এই তিনজন মনে রাখতে পারবে কি সিলেন্ট্রেটা পর্বের উদাহরণ, সিলেন্ট্রেটা পর্বের উদাহরণ। অ্যানিমেল আর প্ল্যান্ট কিংডম খুব ইম্পর্টেন্ট, কিন্তু টপিকটা যারা এখনো পড়নি অবশ্যই করে পড়ে নেবে, বেশি টাইম লাগে না পড়তে। বলেছে একটি ড্যাশ হলো প্রবাহিত জল জুড়ে একটি বাধা যা প্রবাহকে বাধা দেয়। ধরো এই একটা জল যাচ্ছে, এই একটা প্রবাহকে আমি বাধা দিতে চাইছি, তাহলে এখানে কি করলাম, তাহলে এটা কি হয়, এটাকে বেসিক জিনিস, বেসিক জিনিস বলো কি হবে, এটা হচ্ছে বাঁধ, মানে একটা প্রবাহকে চলছে, ধরো এটা যাচ্ছে গঙ্গা, এখান থেকে গঙ্গা নদী যাচ্ছে, তাহলে আমরা এই ফারাক্কার এখানে বাঁধ লাগিয়েছিলাম না, মনে আছে? এইটাকে বাধা দিলাম, বাইফার্গেট হয়ে যায়, এখানে গঙ্গা রিভার, এটা ভাগীরথী হুগলি নামে এদিকে চলে যায়, আর বাংলাদেশের দিকে যখন যেটা যায় সেটা পদ্মা নামে, ঠিক আছে। এখানে ফারাক্কার ওখানে এটা এই পয়েন্টটা বাইফার্গেট হয়ে যায় আমাদের গঙ্গা রিভারটা, তাই না? তাহলে এখানে এই যে ফ্লোটাকে বাধা দেওয়া হচ্ছে সেটা কিসের মাধ্যমে? বাঁধের মাধ্যমে, মানে ড্যাম, ড্যামের মাধ্যমে। ইম্পর্টেন্ট ড্যাম যদি বলি যে আমাদের হাইয়েস্ট ড্যামের নাম কি? হাইয়েস্ট ড্যাম আর লংগেস্ট ড্যাম, লংগেস্ট ড্যাম হচ্ছে ভাকরা নাঙ্গাল ড্যাম, ভাকরা ড্যাম, নাঙ্গাল তো নয়, পুরো প্রজেক্ট, ভাকরা নাঙ্গাল মিন্স একটা প্রজেক্ট, তাহলে ভাকরা ড্যাম, ভাকরা ড্যাম ড্যাম যেটা, সেটা কোন রিভারের উপর অবস্থিত প্রত্যেকে বলবে। আর হাইয়েস্ট ড্যাম যেটা হচ্ছে তেহরি, তেহরি ড্যাম, তেহরি ড্যাম হাইয়েস্ট, মানে উচ্চতায় অবস্থিত বলতে পারো। বলছে নিম্নলিখিত, অনেকের না হাইয়েস্ট আর লংগেস্টের মধ্যে প্রবলেম হয়, আমি একটু বলে দিই, হাইয়েস্ট আর লংগেস্ট। হাইয়েস্ট মানে হচ্ছে হাইটের দিক থেকে বেশি হবে, আর লংগেস্ট মানে লম্বার দিক থেকে বেশি হবে, এইটুকু। দীর্ঘতম আর উচ্চতম যেটাকে বাংলায় বলা হয়। বলছে নিম্নলিখিত কোন সংগঠন স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠাতে করেছিল যার উদ্দেশ্য হিন্দু ধর্মের সংস্কারের চেষ্টা করেছে? তো এটা প্রত্যেকে আমরা জানি, কোনটা হবে আর কত সালে করেছিল সেটা একটু বলো, কোনটা হবে আর কত সালে করেছিল সেটা বলবে। তো আমরা প্রত্যেকে জানি এটা আর্য সমাজ তিনি করেছিল, ঠিক আছে, আর্য সমাজ করেছিল, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আর্য সমাজ কত সালে এস্টাবলিশ হয়েছিল? আর্য সমাজ মেনলি এস্টাবলিশ হয়েছিল 1875-এ, কোনো কোনো জায়গায় 1876-ও থাকে, ঠিক আছে।
আর যে স্বামী দয়ানন্দ সরস্বতী একটা ইম্পর্টেন্ট কথা বলেছিল, সেটা কি, ব্যাক টু ভেদাস, গো ব্যাক টু ভেদাস, ব্যাক টু ভেদাস। তাহলে তোমাকে ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয় যে গো ব্যাক টু ভেদাস বা ব্যাক টু ভেদাস কে বলেছিল, এটা বলেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী, ব্যাক টু ভেদাস, ঠিক আছে। আর তার কিছু বইয়ের নাম আছে, সেই বইয়ের নাম, তিনি কি বই লিখেছিল সেটা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে নিজেরা, দেখবে তাহলে খুব ভালো হবে, মনে থাকবে। বলেছে আরবিআই, দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে স্ট্যাবলিশ হয়েছিল, 1935-এ, 1935-এ, 1935-এ 1 এপ্রিল, তাই না, 1 এপ্রিল 1935-এ। বলেছে ভারতে পরিষেবা খাতে 1980 দশকে জিডিপিতে দেশের জন্য দেয়, দেখো এতটা মানে কত দূরের কোশ্চেন জিজ্ঞাসা করেছে এটা মেনলি। এগুলো মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়া তুমি এক্সট্রা ভাবে মুখস্থ করতে যাবে না। এই কোশ্চেনটা আমি কেন রেখেছি, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা ছিল, তো উৎপটাংভাবে যদি তুলে দেয় এক্সামে, তো যদি পড়া থাকে একবার তো আনসার করতে পারবে, নাহলে ইম্পসিবল ব্যাপার এটা হয়ে থাকে। তো এটা কত, 38.6 মুখস্থ রাখো এটা, মানে এরকম টাইপের কোশ্চেন যদি আসে অ্যাটেম্প করবে না, ছেড়ে দেবে, ঠিক আছে। চলে আসো নেক্সট। প্রথম জরুরি অবস্থা ঘোষণা হয় কত সালে, ফার্স্ট যে জরুরি অবস্থা সেটা ঘোষণা হয়েছিল কত সালে, প্রত্যেকেরা জানাও কমেন্ট সেকশনে অবশ্যই করে। মানে আমরা যেমন এমার্জেন্সি দেখেছি, তাই না, ফিনান্সিয়াল এমার্জেন্সি হোক, তারপর আমাদের ন্যাশনাল এমার্জেন্সি হোক, তাহলে এই এমার্জেন্সিগুলো মধ্যে যদি বলা হয় প্রথম যে জরুরি অবস্থা সেটা কত সালে হয়েছিল, এইটা তোমাদের জাস্ট বলো কোনটা হবে। আমি টাইম দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু আমি টাইম দেব, তোমাদের বলেছি। আর একটা জিনিস খেয়াল রাখবে আর কাউন্ট করবে যে কতগুলো ঠিক হচ্ছে আর কতগুলো করতে পারছো, ঠিক আছে। তো এটা হয়ে যাবে 1962 থেকে 64। দেখো এই সময়ে ইন্ডো চায়না একটা অ্যাগ্রেশন দেখা গিয়েছিল, ঠিক আছে, ইন্ডো চায়না অ্যাগ্রেশন দেখা গিয়েছিল, তো সেই জায়গাটাকে টার্গেট করেই তুমি অপশানটাকে ক্লিক করতে পারতে, অপশানটাকে ক্লিক করতে পারতে। চলো নেক্সট। বলেছে মাই লাইফ মাই বিউটিফুল গেমস, এটা কার আত্মজীবনী, বলো। মাই লাইফ মাই বিউটিফুল গেমস কার আত্মজীবনী, বলো প্রত্যেকে, আমি টাইম দিচ্ছি। দেখো এখানে বায়োগ্রাফি এখান থেকে যদি বলা হয় কার কার বায়োগ্রাফি এখানে আছে সেগুলো একটু আমরা রিভিশন করে নিই। দেখো ফার্স্ট আসে এখানে বলতে পারি সচিন টেন্ডুলকার, সচিন টেন্ডুলকারের যে বায়োগ্রাফির নামটা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও। দেখো বলে দিই, সচিন টেন্ডুলকারের যে বায়োগ্রাফির নাম সেটা হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে, মুখস্থ করে রাখো, প্লেইং ইট মাই ওয়ে। আর একটা ইম্পর্টেন্ট এখানে প্লেয়ার দেখতে পাচ্ছে, পেলে, বলো কি হবে, প্লেয়ার বায়োগ্রাফি। আর তিনি কি প্লেয়ার ছিল, এটাও ফুটবল ছিল, মহেন্দ্র সিং ক্রিকেটের সঙ্গে কানেক্টেড, এটা ফুটবল। তাহলে প্লেয়ার যে বায়োগ্রাফির নাম সেটা কি হবে, বলো কমেন্ট সেকশনে জানাবে। আর এটার ক্ষেত্রে দেখো যেটার অ্যান্সার হয়ে যাবে সেটা বলো কত, কোনটা হবে, এইটাই কি বললাম, মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেমস, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা কার বায়োগ্রাফি, প্লেট। তাহলে এখানে আরও দুজন ব্যক্তি আছে, তাদের বায়োগ্রাফি যদি থেকে থাকে তাহলে বলবে কোনটা হবে, বলো। ম্যালেরিয়ার ওষুধ তৈরির জন্য কোন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার পেয়েছিল বা দেওয়া হয়েছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হয়ে যাবে রোনাল্ড রস, রোনাল্ড রস। লুই পাস্তুর ইম্পর্টেন্ট, আলেকজান্ডার ফ্লেমিং, দুজন খুব ইম্পর্টেন্ট ব্যক্তি। বলেছে জলের বিশুদ্ধ যে জল তার পিএইচ মান কত, দেখো পিএইচ স্কেল বলতে কি বোঝাচ্ছে, ধরো পিএইচ স্কেলটা কত হয়, এটা 0 থেকে, এখান থেকে যদি 0 এখানে ধরো আছে, ঠিক আছে, 0 এখান থেকে আছে, এই 0 বলছি 7 আছে, ধরো এখান থেকে ধরো 7 আছে, এখান থেকে সিম্পল মনে রাখো 7-এর থেকে যদি একটু বেশি হয়ে যায় তাহলে বলতে পারো ওটা তোমার
কি নেচারের, ওটা নর্মালি তোমার পিএইচ স্কেল নর্মালি ওটা কি নেচারের হয়ে থাকবে, ওটা হয়ে থাকবে তোমার বেসিক নেচারের, মানে ক্ষার হবে, ক্ষার হবে। আর যদি 7-এর কম হয়ে যায় তাহলে সেটা অ্যাসিডিক মানে অম্ল ভাব হবে। বোঝা গেছে? কি হবে? অম্ল ভাব হবে। তাহলে সিম্পল আমরা বলতে পারি যে পিএইচ স্কেলের যে ব্যাপারটা সেটা মিড ভ্যালু বলতে কি থাকে, মিড ভ্যালু থাকে, আমি বলে দিই 7 থেকে এটা ডিরেক্ট 14 অবধি যাবে স্কেলটা, আর এখানে 0 থাকবে, এখানে 0 থাকবে, ক্লিয়ার? এখানে 0 থাকবে। যখনই 7-এ থাকবে তখন ওটা নিউট্রাল, না তো তোমার অ্যাসিড হবে না তো তোমার ক্ষার হবে, মানে নিউট্রাল থাকবে। আর যখন 7-এর থেকে বেশির দিকে যাবে সেটা বেসিক নেচারের হবে, মানে ক্ষার হবে। আর 7-এর থেকে যখন কমের দিকে যাবে তখন সেটা অ্যাসিড হবে, অ্যাসিডিক নেচারের হবে, ক্লিয়ার? অ্যাসিডিক নেচারের হবে, এটুকু মাথায় রাখবে। তাহলে এখানে যে বিশুদ্ধ জলটা আছে সেটা মেনলি মনে রাখবে ওয়াটারের ক্ষেত্রে হয়ে থাকে 7। অপশান কত হবে? দেখো 0 কখনো পসিবল? আমাদের ওয়াটার কি এতটাই অ্যাসিডিক? না, 7-এর কম অ্যাসিডিক, 7-এর বেশি ক্ষার হবে না। তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তুমি যদি পিএইচ স্কেলের কনসেপ্ট জেনে থাকো ইজিলি অ্যান্সার করতে পারবে। কনসেপ্টটা কি? 7-এর থেকে বেশি হয়ে গেলে ক্ষার, 7-এর থেকে কম হয়ে গেলে অ্যাসিড, আর 7-এ থাকলে আমাদের নর্মালভাবে থাকবে। বলছে পদাতিক কবি কাকে বলা হয়? বলো বলো পদাতিক কবি কাকে বলা হয়? অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, সুভাষ মুখোপাধ্যায়। কি হবে? সুভাষ মুখোপাধ্যায়। চলে আসো নাম্বার 13 অ্যান্ড লাস্ট কোশ্চেন, গামা রে। একটা জিনিস বোঝো, আমরা ওয়েভ কয় প্রকারের পড়ি? ওয়েভ, ওয়েভ আমাদের দুটো টাইপের হয়, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ আর একটা হয়ে যায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মেকানিক্যাল মানে যান্ত্রিক তরঙ্গ, ওয়েভ বলতে তরঙ্গ, তরঙ্গকে বোঝায়। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা। তাহলে এটার এক্সাম্পল যদি বলা হয় সাউন্ড, যেটাকে মেকানিক্যাল ওয়েভ বলা হয়, সাউন্ড মানে শব্দ। কেন? মেকানিক্যাল ওয়েভ তাকেই বলা হয় যে ওয়েভ বা যে তরঙ্গ কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না। এই যে তরঙ্গ, ধরো এটা তরঙ্গ একটা, যেটা কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না। যেমন তুমি ধরো চাঁদে গেলে, চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই, তার জন্য দেখবে চাঁদে কথা বললে একে অপর, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, তুমি কিন্তু কথা শুনতে পারবে না একে অপরে, ঠিক আছে? তাহলে ওটা কেন হয়? কারণ চাঁদে কোনো মাধ্যম নেই। তার জন্য মাধ্যম, যদি কোনো মাধ্যম থাকে সাউন্ডটা ট্রাভেল করতে পারবে, তার জন্য শুনতে পারবে। আমরা কেন শুনতে পাই? কারণ আমাদের একটা বায়ুমণ্ডলের মাধ্যম আছে, তার জন্য আমরা সাউন্ডটা ট্রাভেল হয়, তার জন্য তারপর আমাদের কানে পৌঁছায়। তাহলে সাউন্ড যদি ট্রাভেল করার মাধ্যম পেয়ে থাকে তখন সেটা মেকানিক্যাল ওয়েভ বলা হয়। আর ইলেকট্রোম্যাগনেটিভ কি? ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ সেটাই হচ্ছে যেটার কোনো মাধ্যম প্রয়োজন হয় না, ডিরেক্ট চলে আসতে পারে, যেমন লাইট। তাহলে এটা কোশ্চেন হয় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা উদাহরণ বলো। লাইট, তারপর কি? এক্স রে, গামা রে। তাহলে এখানে তোমাকে কোশ্চেনে বলেছে গামা রে, তাহলে গামা রে কি হয়ে যাবে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার যেটা আসতে গেলে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন দেখো সূর্য, পারফেক্ট এক্সাম্পল বুঝো। সান ধরো এখানে আছে আর আমাদের আর্থ এখানে, তাহলে সূর্য থেকে লাইট চলে আসে না ডিরেক্ট? লাইট চলে আসছে তো, লাইট তো ট্রাভেল করতে পারছে, তার মাঝখানে তো কত কিছু ভ্যাকিউম জায়গা আছে বায়ুমণ্ডলের, তাই না? ওখানে বায়ুটাই কিচ্ছু নেই, নর্মালভাবে চলে আসছে। কেন? কারণ ওটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার জন্য আসতে পারছে, এর জন্য এটাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? সিম্পল, এই কনসেপ্টটা পড়ে নেবে। চলো, এই 30টা কোশ্চেনের মধ্যে কতগুলো ঠিক করতে পারলে অবশ্যই জানাবে। আর যারা যারা এখনও সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই করে জয়েন করে নেবে। পিডিএফ, তারপর স্টাডি মেটেরিয়াল, তোমাদের সাপ্তাহিক যে কারেন্ট অ্যাফেয়ার্স, ফুল মক টেস্ট, সমস্ত কিছু তোমরা ওখানে পেয়ে যাবে। চলো, আজ এই অবধি রাখছি। আর তার আগে একটু দেখে নাও যে এই ব্যাচটায় যারা যারা এখনও জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে, ঠিক আছে? 30টার মধ্যে কতগুলো ঠিক করতে পারলে জানাবে। আর ব্যাচটা জয়েন করার জন্য কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কন্ট্যাক্ট করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো, আর প্রত্যেকে কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। আর নেক্সট ক্লাস তোমাদের কালকে ম্যাথ ক্লাস হবে, ঠিক আছে?